আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব। এই অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড 2024 সালে যে প্রশ্নটি বেতন ও মজুরি খাত থেকে এসেছিল তা নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, আমাদের চট্টগ্রাম বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল তা হচ্ছে, তিতাস কারখানায় 70 জন শ্রমিক আছে, সপ্তাহে স্বাভাবিক কর্মঘণ্টা 48 ঘন্টা, ঘন্টা প্রতি তারা 50 টাকা হারে স্বাভাবিক মজুরি পায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তিতাস কারখানায় 70 জন কর্মচারী আছে, তাদের এক সপ্তাহে স্বাভাবিক কর্মঘণ্টা 48 ঘন্টা, তারা প্রতি ঘন্টায় মজুরি পায় কত? 50 টাকা করে। তারা প্রতি ঘন্টায় মজুরি পায় কত? 50 টাকা করে। তারা সপ্তাহে কত ঘন্টা কাজ করে? 48 ঘন্টা কাজ করে। অর্থাৎ এখানে কর্মচারী আছে 70 জন, প্রত্যেকেই 48 ঘন্টা করে কাজ করে। অর্থাৎ এখানে কর্মঘন্টায় আছে 48 ঘন্টা, আর তারা এক ঘন্টায় মজুরি পায় 50 টাকা। তারপরে বলেছে জুন মাসের তৃতীয় সপ্তাহে কারখানায় 72 ঘন্টা চালু ছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু বোঝার বিষয়, কোম্পানি 48 ঘন্টা স্বাভাবিক কর্মঘন্টা, তারা জুন মাসের তৃতীয় সপ্তাহে কারখানায় 72 ঘন্টা চালু রেখেছিল। এই যে 72 ঘন্টা চালু রেখেছিল, তাহলে একটু খেয়াল করো তো, আমাদের এই যে 72 ঘন্টা আর আমাদের স্বাভাবিক কর্মঘন্টা কত? 48। ঠিক আছে, তাহলে এখানে ব্যবধান কত? এখানে ব্যবধান হচ্ছে 24 ঘন্টা। ঠিক আছে, এই যে স্বাভাবিক কর্মঘন্টা থেকে 24 ঘন্টা আমাদের কি করেছে? অতিরিক্ত কাজ করেছে। এই অতিরিক্ত কাজকে বলা হচ্ছে ওভারটাইম ঘন্টা। ঠিক আছে, আমাদের স্বাভাবিক কর্মঘন্টা কত? এই যে আমাদের স্বাভাবিক কর্মঘন্টা হচ্ছে 48 ঘন্টা। ঠিক আছে, এখন তারা কাজ করেছে কত ঘন্টা? তারা কাজ করেছে দেখো 72 ঘন্টা। ঠিক আছে, তারা কাজ করেছে 72 ঘন্টা। তাহলে তারা অতিরিক্ত কাজ করেছে কত? এই যে 72 মাইনাস 48, তাহলে আমাদের থাকলো কত? এই যে 24 ঘন্টা। এই যে 24 ঘন্টা প্রত্যেকেই অতিরিক্ত কাজ করেছে। এই 24 ঘন্টাকে বলা হয় হচ্ছে ওভারটাইম ঘন্টা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে তারা কি বলেছে? ওভারটাইম মজুরির হার, ওভারটাইম মজুরির হার স্বাভাবিক মজুরির 1.5 গুণ। অর্থাৎ তারা স্বাভাবিকভাবে কাজ করলে ঘন্টা প্রতি যত টাকা দেওয়া হতো, ওভারটাইম কাজ করলে তার থেকে 1.5 গুণ দেওয়া হয়। ঠিক আছে, তাহলে স্বাভাবিক কর্মঘন্টার হারটা কত ছিল? স্বাভাবিক কর্মঘন্টার হার দেখো কত ছিল? 50 টাকা। তাহলে এখন বলেছে ওভারটাইমের ক্ষেত্রে, এখন তারা বলেছে ওভারটাইম মজুরির হার স্বাভাবিক মজুরির 1.5 গুণ। তাহলে স্বাভাবিক মজুরি আমাদের ছিল 50 টাকা, 50 টাকার 1.5 গুণ। এই যে 50 টাকার 1.5 গুণ হচ্ছে ওভারটাইমের ক্ষেত্রে। তাহলে এখানে কত থাকলো? এখানে থাকলো 75 টাকা। ঠিক আছে, তাহলে বোঝা গেছে আমাদের স্বাভাবিক মজুরি কত? 50 টাকা করে ঘন্টা প্রতি দিবে। আর হচ্ছে ওভারটাইম যখন করবে তখন ঘন্টা প্রতি কত টাকা দিবে? স্বাভাবিক মজুরির 1.5 গুণ, মানে 75 টাকা দিবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে কি একটু খেয়াল করো, তারপরে বলেছে শ্রমিকগণ নিয়মিত মজুরির 60% বাড়ি ভাড়া ভাতা, 30% যাতায়াত ভাতা, 15% টিফিন ভাতা এবং 5% চিকিৎসা ভাতা পায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে ভাতা পাওয়া, শ্রমিকগণ যদি কোনো ধরনের ভাতা পায় তাহলে এটা তাদের মূল বেতনকে অথবা মূল মজুরিকে বৃদ্ধি করে। যে যে আইটেমের মাধ্যমে শ্রমিকগণের মূল বেতন অথবা মূল মজুরি বৃদ্ধি পাবে, ওই ওই আইটেমগুলো মূল বেতনের সাথে যোগ হয়ে আমাদের মোট উপার্জন হবে। ঠিক আছে, মোট উপার্জন হবে। তারপরে বলেছে কি, শ্রমিকগণ স্বাভাবিক মজুরির 10% শ্রমিকগণ স্বাভাবিক মজুরির 10% ভবিষ্যৎ তহবিলে, 4% কল্যাণ তহবিলে ও 2% যৌথ বীমা তহবিলে দান করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যখনই কর্মচারী কোন ফান্ডে টাকা দান করবে, কোন তহবিলে টাকা দান করবে, তখন এই তহবিলে দান করার মাধ্যমে শ্রমিকগণের মূল বেতন হ্রাস পায়। তখন এটা দেখাতে হয় কর্তনের মধ্যে। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে ভবিষ্যৎ তহবিলে দান। ভবিষ্যৎ তহবিল মানে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। যখন প্রভিডেন্ট ফান্ডে দান করা হয় তখন একটা জিনিস মাথায় রাখবা, এখানে যদি প্রভিডেন্ট ফান্ড শুধু উল্লেখ থাকে 10% অথবা প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান উল্লেখ থাকে, তাহলে তা শুধু কর্তনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, আর যখনই প্রভিডেন্ট ফান্ডে অথবা ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান, কর্মীও থাকবে নিয়োগকর্তাও থাকবে, দুইজনেই দান করবে, তখন এই যে নিয়োগকর্তা যা প্রভিডেন্ট ফান্ডে দান করে, অর্থাৎ কর্মী যা দান করে নিয়োগকর্তা সম পরিমাণ দান করে, তাহলে কর্মী যত টাকা দান করবে নিয়োগকর্তা তত টাকা দান করবে। এই যে নিয়োগকর্তার দানটা শ্রমিকগণের জন্য কি? আয়। ঠিক আছে, শ্রমিকগণের মূল বেতনকে বৃদ্ধি করে। তাহলে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দানটা উপার্জনের মধ্যে বসবে। আবার নিয়োগকর্তার দান এবং কর্মীর দান, এই দুইটা
আমরা উপার্জনে তো শুধু নিয়োগকর্তার দানটা বসাবো, ঠিক আছে। আর যখনই প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা কর্মীর দান এই কথাটা উল্লেখ থাকবে, তখন কর্তনের মধ্যে আমরা নিয়োগকর্তা এবং কর্মী দুইজনের টাকাকে বসাতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে যেহেতু প্রভিডেন্ট ফান্ডে অর্থাৎ ভবিষ্যৎ তহবিলে দান, তার মানে এখানে শুধু কর্মীর দান করেছে, এখানে নিয়োগকর্তার কথা উল্লেখ নেই, তার মানে এখানে বেজাল করতে হবে না। এখানে প্রভিডেন্ট ফান্ড অথবা প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান অথবা ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান এই কথাটা যদি থাকে, ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান অথবা ভবিষ্যৎ তহবিলে দান এই কথাটা থাকা মানে কর্মী দান করেছে। কর্মী দান করলে তো কর্মীর মূল বেতন হ্রাস পাবে, এটা শুধু কর্তনের মধ্যে দেখাতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আর যত প্রকার তহবিলে দান প্রত্যেকটাই আমাদের কর্তনের মধ্যে অন্তর্ভুক্ত হয়। আর যত রকমের ভাতা পাবে, ঠিক আছে, যত রকমের ভাতা পাবে সব ভাতা আমাদের মোট উপার্জনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমাদের রিকোয়ারমেন্ট গুলো কি চেয়েছে, ক জনপ্রতি ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করো। জনপ্রতি ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করো। খ শ্রমিকদের মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করো। ঘ শ্রমিকদের মোট কর্তন সহ নিট মজুরির পরিমাণ নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ধারাবাহিকভাবে আমার ভিডিও গুলো দেখছো তারা সবাই অবগত আছে যে আমাদের নিট মজুরির পরিমাণ বের করার সূত্রটি হচ্ছে মোট মজুরি মাইনাস হচ্ছে মোট কর্তন, অথবা মোট উপার্জন মাইনাস হচ্ছে মোট কর্তন। ঠিক আছে, মোট উপার্জন থেকে তুমি যখন কর্তন গুলো বাদ দিবা তখনই আমাদের নিট বেতন পাওয়া যাবে। অর্থাৎ প্রত্যেকটা কোম্পানি শ্রমিকগণ কোন টাকা পায়, সবসময় নিট যে মজুরিরা এটা পায়, সবসময় নিট মজুরি যেটা এটা পায়। ঠিক আছে, অর্থাৎ কর্তন গুলো বাদ দিয়ে প্রতিষ্ঠান তাকে কি দেয়, নিট বেতন প্রদান করে। আশা করি বুঝতে পেরেছো। চলো ধারাবাহিকভাবে আমরা উত্তরগুলো দেখে আসি। জনপ্রতি ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু খেয়াল করো, আমাদের জনপ্রতি ওভারটাইম মজুরির পরিমাণ, তাহলে এখানে ওভারটাইম কাজ করেছে কত, কাজ করেছে দেখো আমাদের স্বাভাবিক কর্মঘণ্টা ছিল 48 ঘন্টা, 72 ঘন্টা প্রতিষ্ঠানে কাজ করা হয়েছিল। তাহলে এই যে 72 আর হলো 48, এটা ডিফারেন্সটা হচ্ছে অতিরিক্ত কাজ অর্থাৎ ওভারটাইম কাজ। তাহলে তুমি লিখতে পারো এই যে 72 মাইনাস হচ্ছে 48 ইন্টু স্বাভাবিক মজুরির 1.5 গুণ। স্বাভাবিক মজুরি আমাদের কত টাকা ছিল, এই যে 50 টাকা ছিল, তাহলে এই যে 50 টাকা ইন্টু হচ্ছে 1.5 গুণ। তাহলে এই যে 72 থেকে 48 ঘন্টা বিয়োগ দিলে থাকবে হচ্ছে 24 ঘন্টা, ইন্টু হচ্ছে 50 এর সাথে 1.5 গুণ করলে কি হয়, 50 এর সাথে 1.5 গুণ করলে আমাদের আসে হচ্ছে 75 টাকা। তাহলে 24 ইন্টু 75, তাহলে আসে 1800 টাকা। এই যে আমাদের 1800 টাকা, এটা কিন্তু প্রত্যেকে মজুরি পাবে 1800 টাকা। তুমি যদি গুণ করতা, এই যে 70 দ্বারা গুণ করতে, অর্থাৎ এখানে শ্রমিক আছে কত জন, 70 জন, 70 জনই কিন্তু 1800 টাকা করে পায়। ঠিক আছে, 70 জনই কত টাকা করে পাবে, 1800 টাকা করে পাবে। যেহেতু আমি 70 দ্বারা গুণ দেই নাই, এজন্য এটাই আমাদের জনপ্রতি ওভারটাইম মজুরির পরিমাণ। আমি আবারও বলছি, আমাদের প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্মঘণ্টা ছিল 48 ঘন্টা। আমরা প্রতিষ্ঠানের জুন মাসের 3য় সপ্তাহে প্রতিষ্ঠানে কাজ করেছে 72 ঘন্টা। তাহলে এই যে 72 আর 48 এর ডিফারেন্সটা, অর্থাৎ 24 ঘন্টা অতিরিক্ত কাজ করেছে। এই অতিরিক্ত কাজ হচ্ছে ওভারটাইম ঘন্টা। ঠিক আছে, তারা প্রত্যেকেই 24 ঘন্টা অতিরিক্ত কাজ করেছে। আর ওভারটাইমের রেটটা কত, মূল মজুরির 1.5%। মূল মজুরি ছিল হচ্ছে 50 টাকা। 50 টাকার 1.5 গুণ হচ্ছে 50 টাকার 1.5 গুণ হচ্ছে কত টাকা, 75 টাকা। তাহলে এই যে 24 ইন্টু হচ্ছে 75, তাহলে 1800 টাকা আসলো। এই 1800 টাকায় হচ্ছে জনপ্রতি ওভারটাইম মজুরির পরিমাণ, অর্থাৎ প্রত্যেকেই 1800 টাকা করে পাবে। আর মোট যদি ওভারটাইম বের করো, তাহলে এটাকে কি করতে হবে, 70 দ্বারা, অর্থাৎ শ্রমিক জন যত শ্রমিক দ্বারা গুণ করতে হবে। এখানে যেহেতু মোট ওভারটাইমের পরিমাণ চাই না, এখানে চেয়েছে জনপ্রতি, এই জন্য 70 দ্বারা গুণ দেওয়া হলো না। তারপরে আসো শ্রমিকদের মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, মোট উপার্জনের মধ্যে কোন কোন আইটেম আসবে, যে আইটেম আমাদের মোট বেতনকে অথবা মোট মজুরিকে বৃদ্ধি করে, ওই আইটেম আমাদের এখানে অন্তর্ভুক্ত করতে হবে। চলো আর দেরি না করে আমরা সমাধানটি দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের খেয়াল করো, আমাদের কি বলেছিল, তিতাস কারখানায় 70 জন শ্রমিক আছে, সপ্তাহে স্বাভাবিক কর্মঘণ্টা 48 ঘন্টা এবং ঘন্টা প্রতি তারা 50 টাকা করে স্বাভাবিক মজুরি পায়। তাহলে তুমি লিখতে পারো মূল মজুরি। তাহলে কি লিখতে পারো, মূল মজুরি
এই যে মূল মজুরির মধ্যে আমাদের কত ঘন্টা কাজ করেছিল, আমাদের স্বাভাবিক কর্মঘন্টা কত ছিল? স্বাভাবিক কর্মঘন্টা ছিল কিন্তু এই যে 48 ঘন্টা, অর্থাৎ প্রত্যেকে আমাদের 48 ঘন্টা স্বাভাবিক কর্মঘন্টা কাজ করেছে। কত টাকা করে কাজ করেছে? এই যে দেখো, ঘন্টা প্রতি তারা 50 টাকা করে স্বাভাবিক মজুরি পায়, এই যে 50 টাকা। এখন কারখানাতে কতজন শ্রমিকে কাজ করেছিল? এই যে কারখানাতে এই যে 70 জন, এই যে 70 জন শ্রমিক কাজ করেছিল। তাহলে এখন 70 দ্বারা তুমি গুণ করো, তাহলে তুমি 48 × 50 × 70 যদি গুণ দাও তাহলে তোমার মূল বেতনটি বের হয়ে আসবে। তাহলে ফলাফলটি হয় 1,68,000 টাকা। 1,68,000 টাকা। এই যে 1,68,000 টাকা, এই যে মূল মজুরি আমাদের কি বেরোলো? 1,68,000 টাকা। এখন উপার্জনের মধ্যে, যেহেতু আমরা মোট উপার্জন নির্ণয় করতেছি, মোট উপার্জনের মধ্যে যে যে আইটেম মূল বেতনকে বৃদ্ধি করবে অথবা মূল মজুরিকে বৃদ্ধি করবে ওই আইটেম যোগ করতে হবে। তাহলে এই যে শ্রমিকগণ ওভারটাইম পেয়েছে, এই ওভারটাইম কিন্তু মূল মজুরিকে বৃদ্ধি করে। তাহলে এখানে লিখতে পারো ওভারটাইম মজুরি, ওভার টাইম মজুরি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারা জন প্রতি কত টাকা করে পেয়েছিল? ওভারটাইম 1800 টাকা করে পেয়েছিল। এখন শ্রমিক জন কত? এই প্রতিষ্ঠানের মধ্যে শ্রমিক আছে 70 জন, তাহলে এই যে 1800 ইন্টু হচ্ছে 70। এখন আমাদের মোট উপার্জন, এই যে এখন আমাদের মোট ওভারটাইম মজুরি বের হলো। এখন 70 জনের মোট ওভারটাইম মজুরি বের হলো 1800 ইন্টু হচ্ছে 70। তাহলে তোমার টাকা দাঁড়াচ্ছে হচ্ছে 1,26,000। 1,26,000। তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের কি বলবে? শ্রমিকগণ নিয়মিত মজুরি 60% বাড়ি ভাড়া ভাতা পায়। তাহলে এই যে বাড়ি ভাড়া ভাতা, ঠিক আছে, বাড়ি ভাড়া ভাতা, এই যে ভারী ভাড়া ভাতা, এটা আমাদের কত পাবে? মূল মজুরি ছিল 1,68,000। 1,68,000 ইন্টু কত পার্সেন্ট পাবে? এই যে 60% পাবে, ঠিক আছে, এই যে মূল মজুরির 60% পাবে। তাহলে 1,68,000 ইন্টু হচ্ছে 60%, তাহলে তোমার টাকা দাঁড়াচ্ছে 1,08,000 টাকা, ঠিক আছে। তাহলে বাড়ি ভাড়া দাঁড়ালো 1,08,000 টাকা। তার পরবর্তীতে কি আছে একটু খেয়াল করো, বাড়ি ভাড়া ভাতা গেল 60%, তারপরে 30% ভাতা হচ্ছে যাতায়াত ভাতা, ঠিক আছে। মূল এই যে মূল বেতনের 30% কি? যাতায়াত ভাতা। তাহলে লিখতে পারো যাতায়াত ভাতা। মূল বেতন কত? 1,68,000 টাকা। 1,68,000 টাকা ইন্টু হচ্ছে যাতায়াত ভাতা হচ্ছে 30%, তাহলে 1,68,000 ইন্টু হচ্ছে 30%, তাহলে তোমার ফলাফল আসতেছে 50,400 টাকা। পরবর্তীতে আমাদের কি আছে? পরবর্তীতে 15% টিফিন ভাতা আছে, তাহলে লিখতে পারো টিফিন ভাতা, কারণ এই আইটেমের দ্বারা আমাদের শ্রমিকদের মোট বেতন কি বৃদ্ধি পাবে। তাহলে লিখতে পারো টিফিন ভাতা। টিফিন ভাতা কি বলেছে? 15%, ঠিক আছে। কার? অবশ্যই মূল বেতনের। 1,68,000 ইন্টু হচ্ছে 15%, তাহলে 1,68,000 ইন্টু হচ্ছে 15, তোমার ফলাফল আসতেছে 25,200 টাকা। তার পরবর্তীতে দেখো আর কি আছে? আর আছে হচ্ছে 5% চিকিৎসা ভাতা পায়, অর্থাৎ শ্রমিকগণ যত প্রকার ভাতা পাবে সবগুলোই কি শ্রমিকদের মূল মজুরিকে বৃদ্ধি করবে, এই জন্য সবগুলোই মোট উপার্জনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে লিখতে পারো চিকিৎসা ভাতা, এই যে চিকিৎসা ভাতা কত পাবে? চিকিৎসা ভাতা পাবে তোমার 5%, তাহলে মূল বেতনের 5%, অর্থাৎ মূল মজুরির 5%, তাহলে 1,68,000 ইন্টু হচ্ছে 5%, তাহলে তোমার ফলাফলটি দাঁড়াচ্ছে 8,400 টাকা। এখন তুমি সবগুলো মূল মজুরির সাথে সবগুলো আইটেম যদি যোগ করো তাহলে তোমার মোট উপার্জনের পরিমাণ বের হয়ে যাবে। তাহলে 1,68,000, 1,26,000, 1,08,000, 50,400, 25,200, 4,000, 8,400 তুমি যদি যোগ করো তাহলে তোমার মোট উপার্জনের পরিমাণ দাঁড়ায় 4,78,800 টাকা। এই যে 4,78,800 টাকা, এটাই আমাদের কি মোট উপার্জন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমি তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। এখন আসো গ নাম্বারে আমাদের কি বলেছে? শ্রমিকদের মোট বেতন সহ নিট মজুরির পরিমাণ নির্ণয় করো। চলো ধারাবাহিকভাবে আমরা উত্তরগুলো দিয়ে আসি। একটা কথা মাথায় রাখবা, যে যে আইটেমের মাধ্যমে প্রতিষ্ঠানের
শ্রমিকদের মূল মজুরি অথবা মূল বেতন হ্রাস পায়, অর্থাৎ শ্রমিকগণের মূল মজুরি হ্রাস পায়, ওই আইটেমকে কর্তন বলা হয়। তাহলে এখানে কর্তনগুলো কি হবে? শ্রমিকগণ সাময়িক মজুরির 10%, ভবিষ্যৎ তহবিলে 4%, কল্যাণ তহবিলে ও 2%, বীমা তহবিলে দান করে। কর্মচারী যদি কোনো কিছু দান করে তাহলে অবশ্যই তার মজুরিকে কি করবে? হ্রাস করবে। এগুলো কর্তনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে তুমি লিখতে পারো বিবরণ আর হচ্ছে তোমার টাকা। ফার্স্ট অফ অল লিখতে পারো, যেহেতু এখানে প্রভিডেন্ট ফান্ডের পরিবর্তে তারা দিয়েছে ভবিষ্যৎ তহবিল, এই যে ভবিষ্যৎ তহবিল, তাহলে লেখো ভবিষ্যৎ তহবিল। ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান, কর্মী কত দান করেছে দেখো, মূল স্বাভাবিক মজুরির 10%। এখানে স্বাভাবিক মজুরি বলতে কি বোঝাচ্ছে? স্বাভাবিক মজুরি বলতে মূল মজুরিকে বুঝিয়েছে, ঠিক আছে। তাহলে এই যে মূল মজুরি ছিল কত? 1,68,000। এটা ছিল আমাদের মূল মজুরি। এখন 1,68,000 ইন্টু যেহেতু 10% বলেছে, এই যে 10% করলাম, তাহলে থাকলো কত? 16,800 টাকা। এই যে 16,800 টাকা, এটা হচ্ছে কর্মী ভবিষ্যৎ তহবিলে দান করে। তারপরে কি 4% কল্যাণ তহবিলে, লিখতে পারো কল্যাণ তহবিল। এই যে কল্যাণ তহবিলে কত? মূল মজুরির কত পার্সেন্ট? মূল মজুরির 4%। তাহলে 1,68,000 ইন্টু 4%, তাহলে তোমার ফলাফলটি আসছে 6,720 টাকা। তার পরবর্তীতে কি আছে? এই যে যৌথ বীমা আবার দান করে 2%, তাহলে লিখতে পারো এই যে যৌথ বীমা। মূল মজুরির কত পার্সেন্ট? 2%। তাহলে তোমার লিখতে পারো 1,68,000 ইন্টু হচ্ছে 2%, তাহলে ফলাফলটি দাঁড়াচ্ছে 3,360 টাকা। তাহলে এখন টোটাল কত দাঁড়াচ্ছে? আমাদের মোট কর্তন, শ্রমিকদের বেতন থেকে মোট কর্তন হবে 16,800 প্লাস 6,720 প্লাস 3,360। তাহলে তোমার ফলাফলটি দাঁড়াচ্ছে 26,880 টাকা। এটা হচ্ছে তোমার মোট কর্তন। এটা তোমার কি? মোট কর্তন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাকে কি বের করার কথা বলেছে? নিট মজুরির পরিমাণ নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিট মজুরির সূত্রটি হচ্ছে মোট উপার্জন মাইনাস মোট কর্তন, অর্থাৎ যত মোট উপার্জন করে শ্রমিকগণ তার থেকে যা যা কর্তন হবে সবগুলো বাদ দিয়ে প্রতিষ্ঠান থাকে কি? নিট মজুরি অর্পণ করবে, ঠিক আছে। তাহলে নিট মজুরির সূত্র হচ্ছে এই যে নিট মজুরি ইকুয়াল টু মোট উপার্জন মাইনাস হচ্ছে মোট কর্তন। আমরা খ নাম্বারে মোট উপার্জন বের করেছিলাম 4,78,800 টাকা। এটা আমরা কি বের করেছিলাম? মোট উপার্জন বের করেছিলাম। তারপরে গ নাম্বারের প্রথম রিকোয়ারমেন্টে এই যে আমরা মোট কর্তন বের করেছিলাম 26,880 টাকা। এই যে 4,78,800 থেকে 26,880 টাকা বাদ দিলে তোমার নিট মজুরি থাকতেছে 4,51,920 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমরা যখন মোট উপার্জন থেকে আমাদের মোট কর্তন বাদ দিচ্ছি তখন আমাদের নিট মজুরি, নিট উপার্জন অথবা নিট বেতন পেয়েছি 4,51,920 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবা। যারা হিসাব বিজ্ঞান প্রাইভেট পড়ো না এবং ভালো রেজাল্ট করার আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে নিবা। এই অধ্যায় থেকে প্রত্যেক বছর প্রত্যেক বুটের মধ্যে 2টি সৃজনশীল আসে। আশা করি আমার প্লে লিস্টের ভিডিওগুলো দেখলে এই অধ্যায় থেকে অবশ্যই 20-এ 20 পাবা। আর তোমাদের প্রাইভেট পড়তে হবে না, ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট করবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পড়বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।